হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। তার সাথে সাথে আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে এক্সট্রা পয়েন্টগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কয়লা উৎপাদনে বিখ্যাত কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উপরের সবকটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সবকটি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই 3টি রাজ্য হচ্ছে কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত। যদি ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, মনে রাখবে ঝাড়খণ্ডের কি, ঝাড়খণ্ডের হচ্ছে ঝরিয়া। পশ্চিমবঙ্গের যদি কথা বলা হয়, পশ্চিমবঙ্গের হচ্ছে রানীগঞ্জ এবং উড়িষ্যার হচ্ছে তালচের। এই 3টি জায়গা হচ্ছে কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত? এবং এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইউরেনিয়াম খনি। ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত হচ্ছে জাদুগোড়া। এটি 1951 সালে জাদুগোড়ায় প্রথম ইউরেনিয়াম আবিষ্কৃত হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ অভ্র খনির জন্য বিখ্যাত। ওকে, অভ্রের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ। এছাড়াও তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, এমপি তামার জন্য বিখ্যাত। এবং কর্ণাটকের কথা যদি বলা হয়, কর্ণাটকের কোলার। কর্ণাটকের কোলার হচ্ছে সোনা খনির জন্য বিখ্যাত। তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। প্রথমত হচ্ছে দেখো, ইউরেনিয়াম হচ্ছে জাদুগোড়া, অন্ধ্রপ্রদেশ হচ্ছে অভ্র খনির জন্য বিখ্যাত, তামা খনি মধ্যপ্রদেশে রয়েছে, সোনা খনি হচ্ছে কর্ণাটকের কোলারে রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, বারদৌলি কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট উত্তর। মনে রাখবে, গুজরাটের বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাফল্যের পর ওখানকার মহিলারা সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটি দিয়েছিলেন। ওকে, তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সর্দার উপাধিটি কারা দিয়েছিলেন? ওই বরদৌলির যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, ওখানকার মহিলারাই এই উপাধিটি দিয়েছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাকে ভারতের আয়রন ম্যানও বলা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আনন্দ ভবন কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নেহেরু পরিবারের সাথে যুক্ত হচ্ছে আনন্দ ভবন। এটি 1930 সালে মতিলাল নেহেরু এটি নির্মাণ করেন। জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী শৈশবে ওই বাড়িতেই বড় হন। এই পয়েন্টগুলো মনে রাখবে। 1970 সালে ইন্দিরা গান্ধী ভবনটি সরকারকে দান করে দেয় এবং বর্তমানে এটি জাদুঘর নামে পরিচিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, শক্তিস্থল কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধীর নামের সাথে যুক্ত হচ্ছে শক্তিস্থল। এটি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। 1984 সালে তার মৃত্যু হয়। এছাড়াও তোমরা মনে রাখবে 1984 সাল আর কি জন্য বিখ্যাত তোমাদের পরীক্ষাতে আসে। 1984 সালে হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়, কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়, এছাড়াও রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় 1984 সালে। এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখবে। এছাড়াও তোমরা মনে রাখবে, রাজীব গান্ধীর কথা যদি বলা হয়, তার সমাধিস্থলের কী নাম? তার সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কার সমাধিস্থল? রাজীব গান্ধীর। এছাড়াও জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, তার সমাধিস্থলের কী নাম? তার সমাধিস্থলের নাম হচ্ছে শান্তিবন। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল। এবং মহাত্মা গান্ধী তো তোমরা নিশ্চয়ই জানো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। তার সমাধিস্থল হচ্ছে
রাজঘাট। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের যে সমাধিস্থল, সেখান থেকে প্রশ্ন আসে। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি, জওহরলাল নেহরুর হচ্ছে শান্তিবন, ইন্দিরা গান্ধীর হচ্ছে শক্তিস্থল এবং মহাত্মা গান্ধীর হচ্ছে রাজঘাট। ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 1984 সালে। ওই সালেই ভোপাল গ্যাস দুর্ঘটনা, কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়, ভারতের প্রথম মেট্রো রেল, এবং রাকেশ শর্মার মহাকাশ অভিযান 1984। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দেখো, নিম্নলিখিত লাভপুর কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে যুক্ত। লাভপুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এটি বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। এইভাবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তার জন্মস্থানের কি নাম? দেবানন্দপুর। দেবানন্দপুর। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। দেবানন্দপুর কার জন্মস্থান? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। লাভপুর কার জন্মস্থান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। ওকে। এছাড়া কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয়, চুরুলিয়া। ওকে, চুরুলিয়ার কথা যদি বলা হয়, কাজী নজরুল ইসলামের জন্মস্থান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি বলা হয়, তার শৈশব কেটেছিল বীরসিংহ গ্রামে। খুবই গুরুত্বপূর্ণ, বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চুরুলিয়ায় কাজী নজরুল, দেবানন্দপুর শরৎচন্দ্র এবং তারাশঙ্করের সঙ্গে যুক্ত হচ্ছে লাভপুর। এই স্থানগুলি মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতার গার্ডেন রিচে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1853 সালে লর্ড ডালহৌসি প্রথম রেল চালু করেছিলেন মুম্বাই থেকে থানে পর্যন্ত। এই পয়েন্টটাও মনে রাখবে। ভারতের রেল বর্তমানে কতগুলো জোনে বিভক্ত? 18টি জোনে বিভক্ত। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কপিলাবস্তু, লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতম বুদ্ধ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে। জ্ঞানলাভ হয়েছিল যদি বলা হয়, বিহারের বুদ্ধগয়াতে জ্ঞানলাভ হয়েছিল। এই ধরনের প্রশ্ন আসে তোমাদের এক্সামে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, শিবাজি কবে জন্মগ্রহণ করেন? সালটি কত সাল? নিচে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে 1627 সালে শিবাজি জন্মগ্রহণ করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার রাজ্যাভিষেক কত সালে হয়? তার রাজ্যাভিষেক হয় 1674 সালে হয় তার রাজ্যাভিষেক। এছাড়াও তোমরা মনে রাখবে 1680 সালে তার কি হয়? মৃত্যু হয়। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, এই সালগুলো তোমাদের এক্সামের জন্য। 1680 সালে মৃত্যু হয়, 1674-তে রাজ্যাভিষেক, 1627-এ জন্মগ্রহণ করেন। এই 3টি পয়েন্ট অবশ্যই মনে রাখবে। এছাড়াও তোমরা মনে রাখবে 1665 সাল, খুবই গুরুত্বপূর্ণ। 1665 সাল, এই সালে জয়সিংহের সাথে বিখ্যাত পুরবন্দরের সন্ধি হয়েছিল তার। অপশান, এই সালটি মনে রাখবে 1565 সালে পুরবন্দরের সন্ধি হয় এবং তিনি গরিলা যুদ্ধ কৌশল জানতেন শিবাজি। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পথের দাবি বইটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি বইটি রচনা করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয়, পথের পাঁচালী, পথের পাঁচালী রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও আরেকটি তোমরা মনে রাখবে, তিনি আরণ্যকের কথা যদি বলা হয়, আরণ্যক, এটাও হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গীতাঞ্জলি রচনা করেছিলেন। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি, তাছাড়াও গোরা, এগুলি হচ্ছে বিখ্যাত তার। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তার রাজনৈতিক যে উপন্যাস
আনন্দ মঠ, খুবই গুরুত্বপূর্ণ, আনন্দ মঠ, এখান থেকেই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব যুব দিবস কবে পালন করা হয়? বিশ্ব যুব দিবসের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে পালন করা হয় 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের সেই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এবং আন্তর্জাতিক যদি বলা হয় আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়, সেখানে হয়ে যাবে 12ই আগস্ট। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ভাগ আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 25টি ভাগ রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে মনে রাখবে 1950 সালে মূল সংবিধান কার্যকরের সময় 22টি ভাগ ছিল, 22টি ভাগ ছিল সেই সময় 1950-এ, কিন্তু অষ্টম তপশিল ছিল তখন, এবং বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে এটি 25টি করা হয়েছে এবং ভাগ রয়েছে 25টি ভাগ রয়েছে এবং 12টি কি রয়েছে, 12টি তপশিল রয়েছে বর্তমানে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, আমি কেন নাস্তিক বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে ভগৎ সিংয়ের লেখা। 1931 সালে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসির আগে বন্দি থাকাকালীন ভগৎ সিং এই বইটি লিখেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে আনাইমুদি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আনাইমুদির কথা যদি বলা হয়, আনাইমুদি হচ্ছে 2695 মিটার আনাইমুদির দৈর্ঘ্য। পশ্চিমঘাট পর্বতমালা তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরির কথা যদি বলা হয় নীলগিরি পর্বতের, সেখানে হয়ে যাবে মনে রাখবে দোদাবেতা, নীলগিরি পর্বতের। ওকে, আরাবল্লী পর্বতের কথা যদি বলা হয় আরাবল্লী পর্বত গুরু শিখর, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মিষ্টির জলের কল্পসর প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? কল্পসর প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত মিষ্টি জলের? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাতের খাম্বাত উপসাগরীয় জল সংরক্ষণ এবং জোয়ারের শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনে সেচের জল সরবরাহের জন্য এটি বৃহৎ বাঁধ একটি এবং মিষ্টি জলের জলধারা প্রকল্পটি তৈরি করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি কবে শুরু হয়েছে? বিভিন্ন যে রাজ্য সরকারের প্রকল্প রয়েছে এগুলো অবশ্যই দরকার তোমাদের এক্সামের জন্য, যেমন অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি যোজনা, এই ধরনের যোজনা তোমাদের এক্সামে অবশ্যই আসবে। বেটি বাঁচাও বেটি পড়াও 2015 জানুয়ারি মাস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এই বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা যদি বলা হয় ভারতের কন্যা শিশুদের সুরক্ষা এবং শিক্ষার প্রসারে এটি শুরু করা হয়েছে এবং মোদী সরকারের অন্যতম যোজনার মধ্যে মেক ইন ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত মিশনের মধ্যে একটি। ওকে, তো মোদী সরকারের যে অন্যতম যোজনার কথা যদি বলা হয় তার মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত যোজনা। এটি কবে শুরু হয়? 2রা অক্টোবর। মনে রাখবে 2রা অক্টোবর, অক্টোবরের 2 তারিখে। ওকে, মনে রাখবে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়। এবং মেক ইন ইন্ডিয়ার কথা যদি বলা হয় এটি হয়ে যাবে সেপ্টেম্বর 2014, সেপ্টেম্বর 2014-তে মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়া এই যোজনাটি শুরু হয়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বন্যার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ঋণ মকুব করল সাম্প্রতি কোন রাজ্য সরকার? সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলেঙ্গানা সরকার কৃষকদের এই বিশেষ সুবিধা দিয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, মাউন্ট লেবোতবি লাকি লাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মাউন্ট লেবোতবি লাকি লাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোনেশিয়া, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো
বাসু হোলি উৎসব 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাসু হোলি উৎসব বিভিন্ন রাজ্যের যে উৎসব রয়েছে বা সে রাজ্যের যে নৃত্য, লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য, সেখান থেকে প্রশ্ন আসে। নিচে যদি কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। বাসু হোলি উৎসবের কথা যদি বলা হয় 2025-এ এটি জম্মু কাশ্মীরে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, নিদ্রা রোগ বা স্লিপিং সিকনেস থেকে মুক্তি হওয়া প্রথম দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কেনিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আফ্রিকান দেশ কেনিয়ায় প্রথম সফলভাবে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছে। কেনিয়ার রাজধানীর কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে, তার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত মোটেরা স্টেডিয়াম নামেও পরিচিত। এখানে 1,10,000 মতো দর্শক এখানে স্টেডিয়ামে একসাথে বসতে পারে। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, গাইযাত্রা উৎসব কোথায় পালিত হয়? গাইযাত্রা উৎসবের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নেপাল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেপালের রাজধানীর কথা যদি বলা হয়, কাঠমান্ডু হচ্ছে রাজধানীর নাম। এবং বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতির জাতীয় পতাকা, ত্রিভুজের আকৃতির জাতীয় পতাকা কোথায় রয়েছে? ত্রিভুজ জাতীয় পতাকা নেপালেই রয়েছে। নেপালের জাতীয় পশুর কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, গাই বা গরু হচ্ছে নেপালের জাতীয় পশুর নাম। ওকে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই নেপালেই অবস্থিত। এবং মাউন্ট এভারেস্টের কথা যদি বলা হয়, মাউন্ট এভারেস্ট একে নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত। এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে কোলি সম্প্রদায় নারালি পূর্ণিমা উৎসব পালন করে? কোন রাজ্যে কোলি সম্প্রদায় নারালি পূর্ণিমা উৎসব পালন করে? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের পুনে শহরকে ভারতের অক্সফোর্ডও বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রবেশদ্বার বলা হয় মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। মারাঠা নেতা বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রে প্রথম সর্বজনীন গণেশ উৎসবের কথা যদি বলা হয় শুরু করেছিলেন। এখানকার বিখ্যাত নাচ হচ্ছে মহারাষ্ট্রের লাবণী নৃত্য। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে নারী আদালত শুরু হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম রাজ্যে। সিকিমের রাজধানীর কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানীর নাম। প্রধান নদীর কথা যদি বলা হয়, সিকিমের তিস্তা হচ্ছে প্রধান নদীর নাম। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এবং ভারত ও চীন সীমান্তের বিখ্যাত গিরিপথ নাথুলা পাস এই সিকিমেই রয়েছে। কি রয়েছে? নাথুলা পাস। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যের নিজস্ব রাজ্য শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসি চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু সরকার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুর রাজধানীর কথা যদি বলা হয়, মনে রাখবে চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানীর নাম। এখানকার প্রধান নদীর কথা যদি বলা হয়, প্রধান নদী হচ্ছে কাবেরী নদী। বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কি তামিলনাড়ুর? ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। এবং প্রধান ফসল কাটার উৎসব হচ্ছে পোঙ্গল উৎসব। তো তার সাথে সাথে এই প্রশ্নগুলো মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গরু বা গাই কোন দেশের জাতীয় পশু?
নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গরু বা গাই কোন দেশের জাতীয় পশু? এছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের রাজ্য পশুর কী নাম? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর কী নাম এবং গরু বা গাই কোন দেশের জাতীয় পশু এবং পশ্চিমবঙ্গের রাজ্য পশুর কী নাম? তো ফ্রেন্ডস, আজকে তোমরা কত স্কোর করতে পারলে 25টি প্রশ্নের মধ্যে, সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।